আসসালামু আলাইকুম। আজকে সবগুলো পদ্ধতি ব্যবহার করে লসাগু এবং গসাগু নির্ণয় করার চেষ্টা করব। লসাগু, যার পূর্ণরূপ হচ্ছে লঘিষ্ঠ সাধারণ গুণিতক। লসাগু বের করতে হলে আমাদের তিনটি ধাপ অতিক্রম করতে হবে। প্রথমত, সংখ্যাগুলোর প্রয়োজনীয় সংখ্যক গুণিতক বের করতে হবে। তারপর গুণিতকগুলোর মধ্য থেকে সাধারণ গুণিতক বের করতে হবে। সবশেষে সাধারণ গুণিতকগুলোর মধ্য থেকে সবচেয়ে ছোট বা লঘিষ্ঠ সাধারণ গুণিতকটি বের করতে হবে এবং সেটি হবে লসাগু। আসুন আমরা লসাগু বের করার জন্য এই সংখ্যা দুটির প্রয়োজনীয় সংখ্যক গুণিতক বের করে ফেলি। বারোকে 12, 12 দুগুণে 24, 3 বারং 36, 4 বারং 48, 5 বারং 60, 6 বারং 72, 7 বারং 84, 8 বারং 96, 9 বারং 108, 10 বারং 120, 15 এর গুণিতক 30, 3 15 45, 4 15 60, 5 15 75, 6 15 90, 7 15 105, 8 15 120, 9 15 135। প্রয়োজনীয় সংখ্যক গুণিতক বের করে ফেলেছি। যখন দেখবেন সংখ্যাগুলোর মধ্যে দুই তিনটি সাধারণ গুণিতক শনাক্ত করা হয়ে গেছে, তখন বুঝবেন যে এটা আমাদের জন্য যথেষ্ট। ইটস এনাফ ফর আস। মূলত সংখ্যাগুলোর প্রথম গুণিতক শনাক্ত হওয়ার সাথে সাথেই লসাগু নির্ণয় করা কাজ সম্পন্ন হয়ে যায়। কিন্তু আমরা একাধিক গুণিতক নির্ণয় করি, যে একাধিক গুণিতক নির্ণয় করলে এই লসাগু করার সৌন্দর্যটা একটু বাড়ে বা বৃদ্ধি পায়। কারণ 12 এর গুণিতক, 15 এর গুণিতক, যেহেতু গুণিতক বাড়তেই থাকবে, গুণিতক যেহেতু অসীম, তাহলে সাধারণ গুণিতক গুলো হচ্ছে অসীম। তাই আমরা 2 থেকে 3টা সাধারণ গুণিতক পেলেই সেখানেই স্টপ করে দিব, কারণ এর তো কোনো অন্ত নেই। হ্যাঁ, তাহলে আমরা পেলাম 12 ও 15 এর সাধারণ গুণিতক 60, 120। প্রথমত আমরা বের করেছিলাম সংখ্যাগুলোর প্রয়োজনীয় সংখ্যক গুণিতক। এরপরে আমরা দ্বিতীয় ধাপে বের করলাম গুণিতকগুলোর মধ্যে থেকে সাধারণ গুণিতক। এখন আমাদের বের করতে হবে এই সাধারণ গুণিতকগুলোর মধ্য থেকে সবচেয়ে ছোট বা লঘিষ্ঠ সাধারণ গুণিতক কোনটি, এবং সেটি নাকি হবে লসাগু। আমরা দেখতে পাচ্ছি 12 ও 15 এর সাধারণ গুণিতক হচ্ছে 60 এবং 120। এই সংখ্যা দুটির মধ্যে, এই সাধারণ গুণিতক দুটির মধ্যে সব থেকে ছোট বা লঘিষ্ঠ সাধারণ গুণিতক হচ্ছে 60। তাহলে আমরা লিখতে পারি অতএব নির্ণেয় লঘিষ্ঠ সাধারণ গুণিতক 60। আগের নিয়মটি ফলো করেই আমরা প্রথমে 6, 9 এবং 12 এর প্রয়োজনীয় সংখ্যক গুণিতক বের করার চেষ্টা করি। 24, 25। আচ্ছা, আমরা 6, 9 এবং 12 এর কয়েকটি গুণিতক বের করেছি। এখন এই গুণিতকগুলো আমরা যদি একটু সময় নিয়ে পর্যবেক্ষণ করি, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে
6 এর গুণিতক মাত্র 60 পর্যন্ত বের করেছি, কিন্তু 9 এর গুণিতক এবং 12 এর গুণিতক 60 অপেক্ষা বেশি কিছু সংখ্যা আমরা দেখতে পাচ্ছি। 6 এর গুণিতক যেখানে মাত্র 60 পর্যন্ত, 12 এর গুণিতক সেখানে 60 অপেক্ষা বড় বেশ কিছু গুণিতক রয়েছে, যেরকম 72, 84, 96, 108, 120। এখন এই গুণিতকগুলো আমি তো 6 এর কোনো গুণিতকের সাথে তুলনা করতে পারবো না। 72, 84, 96, 108, 120 এই গুণিতকগুলো দিয়ে 6 এর কোনো গুণিতককে আমি তুলনা করতে পারবো না। এজন্য 6 এর আরো কিছু গুণিতক আমরা বাড়িয়ে নিই। আমরা 6 করে বাড়িয়ে নিই 66, 72, 84, 90, 96, 102, 108, 114, 120, 126। মোটামুটি এটা লেভেল পর্যন্ত নিয়ে আসলাম। একইভাবে 9 এর গুণিতককেও আমরা এগুলোর কাছাকাছি পর্যায়ে নিয়ে যাই। 90 আমরা 9 করে বাড়িয়ে নিই 99, 108, এখন পর্যবেক্ষণ করে দেখতে পাই 36, 72 এবং 108 তিনটি জায়গাতেই বিদ্যমান। অতএব 6, 9, 12 এর সাধারণ গুণিতক 36, 72, 108। এই সাধারণ গুণিতক তিনটের মধ্যে সবচেয়ে ছোট সাধারণ গুণিতক হচ্ছে 36। তাহলে অতএব নির্ণয় লঘিষ্ঠ সাধারণ গুণিতক 36। গসাগু, যার পূর্ণরূপ হচ্ছে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। গসাগু বের করার ক্ষেত্রেও আমাদের তিনটি ধাপ অতিক্রম করতে হবে। প্রথমত সংখ্যাগুলোর গুণনীয়ক বের করতে হবে, তারপর গুণনীয়কগুলোর মধ্য থেকে সাধারণ গুণনীয়ক বের করতে হবে, আর সবশেষে সাধারণ গুণনীয়কগুলোর ভেতর থেকে সবচেয়ে বড় বা গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক বের করতে হবে, এবং সেটি হবে গসাগু। এই পদ্ধতি ব্যবহার করে গসাগু নির্ণয় করার ক্ষেত্রেও আমাদের সর্বপ্রথম এই সংখ্যাগুলোর গুণনীয়ক বের করে ফেলতে হবে। 32 এর গুণনীয়ক মানে হচ্ছে যে সংখ্যাগুলো দিয়ে 32কে ভাগ করা যায় সেই সংখ্যাগুলো। 1 দিয়ে 32কে ভাগ করলে হয় 32কে 32, 2 দিয়ে 32কে ভাগ করলে হয় 16 দুগুণে 32, 3 দিয়ে ভাগ করা যায় না, 4 দিয়ে 4 8 32, 5 দিয়ে ভাগ করা যায় না, 6 দিয়ে ভাগ করা যায় না, 7 দিয়ে ভাগ করা যায় না, 8 দিয়ে ভাগ করা যায়। আগের ভিডিওতে আমরা বলেছিলাম যে কোনো সংখ্যার গুণনীয়ক বের করার সময় যদি কোনো সংখ্যা দ্বিতীয়বার রিপিট হওয়ার মতো সিচুয়েশন তৈরি হয়, আমাদের বুঝতে হবে ওই সংখ্যার গুণনীয়ক নির্ণয় করার কাজ শতভাগ সম্পন্ন হয়ে গেছে। এই যে গুণনীয়কগুলো বের করলাম, 32 এর গুণনীয়ক এবং 24 এর গুণনীয়ক, এই গুণনীয়কগুলোর মধ্য থেকে সাধারণ গুণনীয়ক বের করতে হবে। আমরা 1, 2 এবং 8কে উভয় জায়গাতেই কমন হিসেবে দেখতে পাচ্ছি, তাহলে আমরা লিখতে পারি অতএব 32 ও 24 এর সাধারণ গুণনীয়ক 1, 2 এবং হচ্ছে 8। এখন আমাদের সাধারণ গুণনীয়ক বের করা শেষ। সবশেষে যেটা করতে হবে যে সাধারণ গুণনীয়কগুলোর মধ্য থেকে সবচেয়ে বড় গুণনীয়ক যেটা সেটা আমাদের ফাইন্ড করতে হবে। আমরা দেখতে পাচ্ছি 8ই হচ্ছে সাধারণ গুণনীয়কগুলোর মধ্য থেকে সবচেয়ে বড়, তাহলে এটি হবে গসাগু। অতএব নির্ণেয়
আমরা আগের অঙ্কের মতো করেছিলাম। 32-এর গুণনীয়ক 32 1 দিয়ে ভাগ করা যায়, 32-কে 32, 16 দুগুণ 2 দিয়া, 16 দুগুণে 32, 3 দিয়ে ভাগ করা যায় না, 4 দিয়ে 4 8 32, 5 দিয়া যায় না, 6 দেয়া যায় না, 7 দিয়া 8 দিয়া 4 8 32। আচ্ছা, তারপর 16 দুগুণে 32 আর 32-কে 32। আচ্ছা, তারপর 12 এর গুণনীয়ক 1 2 3 দিয়ে ভাগ করা যায়, 3 4 12, 4 দিয়ে যায় 3 4 12, তারপর 6 দিয়ে যায়, 6 দুগুণে 12, তারপর 12 এর অর্ধেক হয়ে গেছে, 6 আর 12 এর মধ্যে কোনো কিছু খোঁজা উচিত না, তারপর 12 আর কি। 24 এর গুণনীয়ক এই ক্ষেত্রে আমরা 32 12 এবং 24-এর সাধারণ গুণনীয়ক হিসাবে 1 2 এবং 4-কে কমন হিসাবে দেখতে পাচ্ছি। তাহলে আমরা লিখতে পারি অতএব 32 12 এবং 24 এর সাধারণ গুণনীয়ক 1 2 এবং 4। এই সাধারণ গুণনীয়কগুলোর মধ্য থেকে সবচেয়ে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক হচ্ছে 4। তাহলে আমরা লিখব অতএব নির্ণেয় গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক হচ্ছে 4। লসাগু এবং গসাগু বের করার আরো একাধিক পদ্ধতি রয়েছে, আসুন আমরা সেগুলো সম্পর্কেও জানার চেষ্টা করি। এই সংখ্যাগুলোকে আমি যদি ইউক্লিডীয় পদ্ধতিতে লসাগু করতে চাই, তাহলে এই সংখ্যাগুলোর মধ্যে এরকম দুইটি সংখ্যা অন্তত থাকতে হবে যেগুলোকে একটি ভাজক দিয়ে ভাগ করা যাবে। আর যদি অন্তত দুইটি সংখ্যাও না পাওয়া যায় যাদেরকে একটি ভাজক দিয়ে একসাথে ভাগ করার মতো, তাহলে সংখ্যাগুলোকে গুণ করে দিলেই সেটা লসাগু বের হয়ে যাবে। যেরকম 3 5 8 11। একটু চিন্তা করে দেখলে দেখা যাবে এই সংখ্যা চারটির মধ্যে এরকম দুইটি সংখ্যা খুঁজে পাওয়া যাচ্ছে না যাদেরকে যে কোনো একটি ভাজক দিয়ে একসাথে ভাগ করা যাবে বা নিঃশেষে বিভাজ্য হবে। তাহলে সেক্ষেত্রে এই সংখ্যাগুলো লসাগু হবে 3 গুণ 5 গুণ 8 গুণ 11, অর্থাৎ 3 5 15, 8 15 120। 120-কে যদি 11 দিয়ে গুণ করি, তাহলে 120-কে আমি প্রথমে 10 দিয়ে গুণ করি, তাহলে হচ্ছে 1200। তারপরে 1 দিয়ে আবার 120-কে গুণ করলে হয় 120, অর্থাৎ 1200-র সাথে 120 যোগ করলে হয় 1320। যাই হোক, তাহলে এই ক্ষেত্রে এই সংখ্যাগুলোর লসাগু হবে 1320। অর্থাৎ যদি কমপক্ষে দুইটি সংখ্যা না পাওয়া যায় ভাগ করার মতো, তাহলে সংখ্যাগুলো গুণ করে দিলেই সেটার লসাগু বের হয়ে যাবে। আর এক্ষেত্রে আমরা এই সংখ্যাগুলোর মধ্যে থেকে দুইটি জোড় সংখ্যা দেখতে পাচ্ছি, তার মানে 2 দিয়ে ভাগ করা যাবে, 4 দুগুণে 8। এক্ষেত্রে আমরা যে সংখ্যাটাকে ভাজক হিসাবে সিলেক্ট করব সেটা এই দাগের বাম পাশে লিখব। আর এখানে 8-কে ভাগ করার পরে যে ভাগফলটা বের হবে, অর্থাৎ এই সংখ্যাগুলোকে ভাগ করার পরে যে ভাগফলটা বের হবে সেটা আমরা ওই সংখ্যার নিচে লিখে দেব। তাহলে 4 দুগুণে 8 15, 2 দিয়ে 20-এর যদি ভাগ করি তাহলে 10 দুগুণে 20। হ্যাঁ, আরেকটা কথা, যে কোনো সংখ্যাকে যদি ভাগ করা না যায় তাহলে সেই সংখ্যাকে
অপরিবর্তিত রেখে ঠিক ওই সংখ্যাটার নিচে লিখে দিতে হবে। 4 এবং 10 এখনো 2 দিয়ে ভাগ করা যায়। 2 দুগুণে 4, 15, 5 দুগুণে 10। আমরা 15 এবং 5 সংখ্যা দুটিকে 5 দিয়ে ভাগ করতে পারি। 3 5 15, 5 একে 5। তাহলে অতএব নির্ণেয় লসাগু। এক্ষেত্রে একটি কথা বলে নেই, আমাদের লসাগু বের করার এ পর্যায়ে এই খাড়াভাবে থাকা সকল সংখ্যা এবং নিচে থাকা সকল সংখ্যাকে গুণ করতে হবে। গুণ করার পরে সর্বশেষে যেই গুণফলটা বের হবে সেটাই হবে লসাগু। যদি আমি আরো সুন্দরভাবে লিখতে চাই তাহলে এই সংখ্যাগুলোকে ছোট থেকে বড় ক্রমানুসারে সাজিয়ে লিখতে পারি। যেরকম এখানে সব থেকে ছোট সংখ্যা হচ্ছে 1। আচ্ছা, 1 হচ্ছে একটা গুরুত্বহীন সংখ্যা, কারণ এই 1 দিয়ে কোনো কিছু গুণ করলে সাধারণত ওইটার মানেরই পরিবর্তন হয় না, তাহলে আমরা এটাকে কোনো গুরুত্ব দিলাম না। তারপর দেখি 1 থেকে বড় যে সংখ্যাগুলো আছে, 2 আছে এখানে 3টা, তাহলে 2 কে 3 বার গুণ করব। হ্যাঁ, তারপর 3 আছে একটা, আমরা একবার গুণ করলাম। 3 একবার গুণ করলাম। তারপর 5 আছে এখানে একটা, আমরা 5 কেও একবার গুণ করলাম। এইখানে লসাগুর ক্ষেত্রে মনে রাখতে হবে যে কোনো কিছু বাদ দেওয়া যাবে না। হ্যাঁ, এখানে প্রত্যেকটা আইটেম নিতে হবে। এখানে আমরা 4টা আইটেম দেখতে পাচ্ছি, 2 3 5 এবং 1। 1 যেহেতু গুরুত্বহীন তাই 1কে বাদ দিয়ে দিয়েছি। বাদ দিয়ে আমরা সবগুলোই লিখে ফেলেছি। তাহলে আমাদের ইউক্লিডীয় পদ্ধতিতে লসাগু নির্ণয়ের শেষ প্রান্তে আমাদের মনে রাখতে হবে যে নির্ণয় লসাগুর পরে আমাদের সবগুলো আইটেম লিখতে হবে এবং কোনো কিছুই বাদ দেওয়া যাবে না। এক অন্য হিসাব, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 3 8 24, 5 24 120। ইউক্লিডীয় পদ্ধতিতে আমি যদি গসাগু নির্ণয় করতে চাই তাহলে 12, 48 এবং 72-এর মধ্যে প্রত্যেকটি সংখ্যাকেই ভাগ করা যাবে এরকম একটা ভাজক আমাদের সিলেক্ট করতে হবে। লসাগু করার ক্ষেত্রে আমরা দেখেছিলাম যে কমপক্ষে 2টি সংখ্যা ভাগ গেলেই তাহলে লসাগুর কাজটা চালানো যেত, কিন্তু গসাগুর ক্ষেত্রে প্রত্যেকটি সংখ্যাকে ভাগ দিতে হবে, নয়তো বা গসাগু হবে 1। যদি প্রত্যেকটি সংখ্যাকে ভাগ না করা যায় প্রাথমিক অবস্থাতেই তাহলে সেটার গসাগু হবে 1। যেরকম আমি যদি এই সংখ্যাটা লিখি, হ্যাঁ, তাহলে সেক্ষেত্রে 10, 24 এবং 31 এই সংখ্যা তিনটির মধ্যে এরকম কোনো একটা ভাজক আমরা খুঁজে পাচ্ছি না যেটা দিয়ে এই সংখ্যা তিনটিকে ভাগ করার পরে মানে নিঃশেষে বিভাজ্য হবে। তাহলে আমরা যদি এইরকম ঘটনার সম্মুখীন হই তাহলে সেক্ষেত্রে সেটার গসাগু হবে 1। 10 একে 10, 24 কে 24, 31 কে 31। আচ্ছা, আমরা এই গসাগুটা করার চেষ্টা করি। আমরা 3টা জোড় সংখ্যা দেখতে পাচ্ছি, তার মানে 2 দিয়ে আমরা ভাগ করতে পারবো। 6 দুগুণে 12, 24 দুগুণে 48, 36 দুগুণে 72। 2 দিয়ে 6 কে ভাগ করলে হয় 3 দুগুণে 6, 2 দিয়ে 24 কে ভাগ করলে হয় 12 দুগুণে 24, 18 দুগুণে 36। তিনটি সংখ্যায় 3 দ্বারা বিভাজ্য। 3 একে 3, 3 4 12, 3 6 18, 1 4 6। তিনটি সংখ্যাকে ভাগ করার মতো আর সিচুয়েশন এখন আর নেই, তাহলে আমরা লিখতে পারি অতএব নির্ণেয় গসাগু। আমরা লসাগু বের করার সময় এই দাগের বাইরে খাড়াভাবে থাকা সকল সংখ্যা এবং
নিচে থাকা সকল সংখ্যা গুণ করে আমরা গসাগু বের করি, লসাগু বের করার সময় আমরা খারাপভাবে থাকা সকল সংখ্যা এবং নিচে থাকা সকল সংখ্যা একসাথে গুণ করে সেটা লসাগু বের করে ফেলেছিলাম। কিন্তু গসাগু নির্ণয় করার ক্ষেত্রে নিচের সংখ্যাগুলো বাদ দিতে হবে, শুধুমাত্র খারাপভাবে থাকা সংখ্যাগুলো গুণ করে যে গুণফলটা বের হবে সেটাই হবে গসাগু। তাহলে 2 গুণ 2 গুণ 3, 2 দুগুণে 4। এই সংখ্যা দুটির যদি আমি মৌলিক গুণনীয়কের সাহায্যে লসাগু বের করতে চাই, তাহলে প্রথমে এই সংখ্যা দুটির মৌলিক গুণনীয়কগুলো আগে বের করে ফেলতে হবে। তাহলে 3 দিয়ে যদি আমি ভাগ করি, 3 দুগুণে 6, 3 একে 3, 3 সাতা 21। এখন ভাগফল মৌলিক সংখ্যা বের হয়ে গেছে, তার মানে আর ভাগ করা যাবে না। মৌলিক গুণনীয়ক হচ্ছে এরকম গুণনীয়ক, যে গুণনীয়কে কোনো যৌগিক সংখ্যা থাকবে না, গুণনীয়কগুলো প্রত্যেকটি মৌলিক সংখ্যা দ্বারা প্রকাশিত হবে। তাহলে আমি লিখতে পারি অতএব 63 সমান সমান হচ্ছে 3 গুণ 3 গুণ 7। একইভাবে 140কে যদি আমি মৌলিক পদ্ধতি বিশ্লেষণ করি তাহলে হবে 7 গুণ 14 শূন্য 70, 3 দুগুণে 6 10, 5 দুগুণে 10, 5 দিয়ে 5 35। তাহলে অতএব 140 সমান সমান হচ্ছে 2 গুণ 2 গুণ 5 গুণ 7। তাহলে লসাগু নির্ণয় করার এই পর্যায়ে এসে আমাদের দুটি বিষয় মাথায় রাখতে হবে। এক নম্বর বিষয়টা হচ্ছে কোনো সংখ্যা যে কোনো এক জায়গার মধ্যে সর্বোচ্চ যতবার আছে ঠিক ততবার লিখতে হবে। যেরকম এখানে 7 আছে সর্বোচ্চ একবার, এখানে 7 আছে সর্বোচ্চ একবার। হ্যাঁ, তাহলে 7কে আমরা একবারই লিখবো। কিন্তু কেউ যদি এরকমটা মনে করেন যে এখানে সর্বোচ্চ আছে 7 একবার, এখানে একবার, এখানে একবার, 7 আছে সর্বোচ্চ 2বার, যদি এইভাবে হিসাবটা করে ফেলেন তাহলে অঙ্কটা আপনার হবে না। কারণ আপনাকে মনে রাখতে হবে 1 নাম্বার যেটা, যে একই জায়গার মধ্যে সর্বোচ্চ যতবার আছে, একই জায়গার মধ্যে সর্বোচ্চ যতবার আছে এটা মনে রাখতে হবে। আর 2 নম্বর বিষয়টা মনে রাখতে হবে, এখানে প্রত্যেকটা আইটেমের সংখ্যা নিতে হবে, কোনো আইটেম বাদ দেওয়া যাবে না। এখানে আমরা দেখতে পাচ্ছি 2 3 5 7, 4টা আইটেমের সংখ্যা আছে, 4টা আইটেমের সংখ্যাই লিখতে হবে। আর কোন সংখ্যা যে কোনো এক জায়গার মধ্যে মানে সর্বোচ্চ যতবার আছে আমাদের সেটা নিতে হবে। তাহলে আমরা যদি এই দুইটা শর্ত অনুসরণ করে আমি যদি লেখার চেষ্টা করি, তাহলে 2 আছে এখানে সর্বোচ্চ 2বার, তারপর 3 আছে এখানে সর্বোচ্চ 2বার, তারপর 5 আছে সর্বোচ্চ একবার, 7 আছে সর্বোচ্চ এক জায়গায় একবার। তাহলে লসাগু হবে 2 দুগুণে 4, 3 4 12, 3 বারং 36, 5 36 5 36, তারপর 3 5 15 আর 3 18, 180। হ্যাঁ, 180 আর 7 গুণ করলে 7 শূন্য শূন্য, 7 8 56, 6 হাতে হলো 5, 7 থেকে 7 আর 5 12, 1260। তাহলে লসাগু হলো 1260। মৌলিক গুণনীয়কের সাহায্যে গসাগু নির্ণয় করার ক্ষেত্রেও এই সংখ্যাগুলোর মৌলিক গুণনীয়ক সবার আগে বের করে ফেলতে হবে। তাহলে আমরা লিখতে পারি 2 গুণ 2 গুণ 2 গুণ 3। এই ক্ষেত্রে আমরা লিখতে পারি অতএব 30 সমান সমান 2 গুণ 3 গুণ 5। মৌলিক গুণনীয়কের সাহায্যে গসাগু নির্ণয় করার এই পর্যায়ে এসে আমাদের যে কাজটি করতে হবে সেটা হচ্ছে এই 3টি সংখ্যার মৌলিক গুণনীয়ক সমূহের মধ্য থেকে যে সংখ্যাগুলো কমন বা এই 3টা জায়গাতে আছে যে সংখ্যাগুলো
কেবলমাত্র ওই সংখ্যাগুলোকে আমরা একটু চিহ্নিত করার চেষ্টা করি। 2 2 আমরা একটি 2 এবং একটি 3কে এই সব জায়গাতেই কমন হিসাবে দেখতে পাচ্ছি। তাহলে আমরা লিখব এখন অতএব নির্ণেয় গসাগু সমান সমান 2 গুণ 3 সমান সমান হচ্ছে 6। ভাগ পদ্ধতিতে গসাগু নির্ণয় করতে হবে 72। এই সংখ্যা তিনটির ভাগ পদ্ধতিতে গসাগু নির্ণয় করতে হবে। এক্ষেত্রে প্রথমেই আমাদের যে কাজটা করতে হবে তা হলো এই সংখ্যা তিনটিকে পর্যায়ক্রমে ছোট থেকে বড় ক্রমে সাজিয়ে লিখতে হবে। সেই ক্ষেত্রে এটার পরিবর্তিত রূপটি হবে 36, 54, 72। এখন এই সংখ্যা তিনটির সব থেকে যে ছোট সংখ্যাটা সেটাকে ভাজক হিসাবে বিবেচনায় নিতে হবে এবং এই সব থেকে ছোট সংখ্যাটির ঠিক অপেক্ষাকৃত বড় যে সংখ্যাটা আছে সেটাকে বাহ্য হিসেবে বিবেচনায় নিয়ে তারপর আমাদের ভাগের কাজ করা শুরু করতে হবে। 36 54 মধ্যে একবার ভাগ যাবে, 36 কে 36 আমাদের হলো 1, 3 এর সাথে যোগ হলে 4, 18। এখন প্রথম যে ভাগশেষটা পাওয়া গেল এই ভাগশেষটা আমাদের ভাজক হিসাবে বিবেচনায় নিতে হবে। আর আমাদের প্রারম্ভিক যে ভাজকটা ছিল সেটাকে এখন ভাজ্য হিসেবে বিবেচনায় আনতে হবে। নিঃশেষে বিভাজ্য না হওয়া পর্যন্ত এই প্রক্রিয়াটা এভাবেই চলতে থাকবে। তাহলে 18 দুগুণে 36। যাই হোক, নিঃশেষে বিভাজ্য হয়ে গেছে। এখন সর্বশেষ যে ভাজকটার জন্য নিঃশেষে বিভাজ্য হয়েছে সেই ভাজকটা হলো 18। এখন এই 18 দিয়ে আমাদের যেই সংখ্যাটা আমরা ইনক্লুড করি নাই, 72, এই তৃতীয় সংখ্যাকে এই সর্বশেষ ভাজক যেটা দিয়ে ভাগ করার কারণে নিঃশেষ বিভাজ্য হয়েছে এই ভাজকটি দিয়ে তৃতীয় সংখ্যাকে ভাগ করতে হবে। 4 8 32, 7 হলো 3, 4 একে 4 3 7 72 মিলে গেছে। তাহলে যেই সর্বশেষ ভাজকটি আমরা পেলাম অঙ্কের একদম শেষে, মানে সেটাই হবে নির্ণেয় গসাগু। তাহলে এক্ষেত্রে লিখতে পারি অতএব নির্ণেয় গসাগু এখন আপনাদের মনে প্রশ্ন আসতে পারে, যদি তৃতীয় সংখ্যাটা যদি 72 না হয়ে যদি এরকম একটা সংখ্যা থাকতো যে ভাগ না যেত তাহলে সেই ক্ষেত্রে কোন ধরনের ঘটনা ঘটতো? ধরে নেন এখানে যদি 75 থাকতো তাহলে কি হতো? তো দেখি কি হতো। 18 দিয়ে 75কে যদি ভাগ করে 4 18 72 ভাগশেষ 3, 18 কে ভাগ করলে 3 6 18, সেই ক্ষেত্রে গসাগু হতো 3। অর্থাৎ আমাদের মনে রাখতে হবে সর্বশেষ যে ভাজকটার কারণে নিঃশেষে বিভাজ্য হয়েছে এই অঙ্কের সর্বশেষ ভাজকটাই হবে গসাগু।